আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম, তখন রেফারেন্স হিসেবে আমাকে যে নামটি অনুসরণ করতে বলা হয়েছিল সেটা বিবিসি। সকালে অফিসে এসে এটা অনেকটা রেওয়াজের মতো ছিল যে বিবিসির ওয়েব পেজ খোলা এবং কোথাও কোনো ব্রেকিং এসেছে আমরা নিউজ এডিটরদেরকে বলে তারা বলতো যে বিবিসি কি বলছে, বিবিসি খুলে দেখো। তো বিবিসি সেই রকম একটা জায়গা ছিল, একটা উচ্চতা ছিল আমাদের সাংবাদিকদের জন্য। শুধু আমরা না, পৃথিবী জুড়ে যত সাংবাদিক আছে তাদের জন্য বিবিসি একটা অন্যরকম উচ্চতা, একটা তীর্থ, একটা শীর্ষস্থান। সেই শীর্ষস্থানে এবার আঘাত হেনেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কে না জানেন, ট্রাম্প যখন স্পর্শ করেন বা ছোঁন, তখন সেটার মূল্য হাজারে নয়, লাখে নয়, পরিশোধ করতে হয় কোটিতে। দেখুন, মামলাবাজ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সুখ্যাতি বা কুখ্যাতি যেটাই বলেন না কেন, নতুন কিছু নয়। তিনি এর আগেও একাধিক নিউজ বা মিডিয়া অর্গানাইজেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কিন্তু উইন করেছেন। আমরা এবিসি নিউজের কথা বলি, ওয়াল স্ট্রিট জার্নালের কথা বলতে পারি, সিবিএস এর কথা বলতে পারি। সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণ, দ্য ডিফেমেশন লসুট যেটা তিনি করেছিলেন দ্য নিউ ইয়র্ক টাইমসের এগেনস্টে $15 বিলিয়ন। এবং এই ধরনের লিগ্যাল ব্যাটেলের ক্ষেত্রে একটা অলিখিত একটা সূত্র আছে, একটা প্যাটার্ন আছে যে পক্ষের কাছে বেশি অর্থ আছে, ক্ষমতা আছে, লিগ্যাল টিম আছে, সামর্থ্য আছে, সেই দীর্ঘমেয়াদে আসলে সেই কিন্তু উইন করে। দুর্বলতম যে টিমটি আছে, পক্ষটি আছে, তারা এক পর্যায়ে গিয়ে গিভ আপ করে, সমঝোতায় চলে যায়। তো বিবিসি এবং ডোনাল্ড ট্রাম্পের যে আইনি লড়াই, সেটাতে এই মুহূর্ত পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন এবং পরিস্থিতি এমনটা ইন্ডিকেট করছে যে ডোনাল্ড ট্রাম্পেরও এগিয়ে থাকার সম্ভাবনা বেশি ভবিষ্যতে। বিবিসির ক্ষেত্রে যদি আমি বলি, বিবিসি কে যে খুব একদম নির্দোষ বলা যায় সেটা না। তারা ইতিমধ্যেই স্বীকার করেছে যে তাদের এডিটোরিয়াল ফেইলিয়রের কথা, যে প্যানোরামা তথ্যচিত্রটাতে তারা যে বিকৃতি করেছে, ইনফরমেশনটা অন্যভাবে প্রেজেন্টেশন করেছে, ভিডিও সম্পাদনায় তাদের যে ভুলটা হয়েছে তারা সেটা স্বীকার করেছে। কিন্তু তারা আবার একই সাথে এটাও বলছে যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাটা তারা যেভাবে করতে চাইছে, যে এটার কারণে তো ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি। এই তথ্যচিত্রটি প্রচারিত হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইনফ্যাক্ট দুটো যুক্তি, একটা হচ্ছে এই তথ্যচিত্র প্রচারিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং দ্বিতীয়টা হচ্ছে এই তথ্যচিত্র তো আমেরিকাতে কখনো প্রচারিতই হয়নি। তো দুটো যুক্তি ঠিক আছে, কিন্তু খুব প্রশ্নের ধরনে, যুক্তির ধরনেই আসলে একটা বিষয় স্পষ্ট যে বিবিসির পায়ের নিচে যে মাটি, সেটা খুব বেশি শক্ত নয়। আমরা এর আগেও টিম ডেভিড কথা বলতে পারি, যে বিবিসির মহাপরিচালক যিনি রিজাইন করেছেন, তার এর আগেও এ ধরনের বেশ কয়েকটা পরিস্থিতি হয়েছিল, এত বড় আকারে হয়নি কিন্তু হয়েছিল। সেক্ষেত্রে টিম ডেভিড প্রতি অনেকের সহানুভূতি আছে, কিন্তু তার ব্যর্থতার অনেকগুলো জায়গাও আছে। আমরা মার্টিন বাশির, প্রিন্সেস ডায়ানা, সে বিখ্যাত ইন্টারভিউর কথা বলতে পারি, প্রেজেন্টার এডওয়ার্ডসের যে স্ক্যান্ডাল হয়েছিল, বব ভিল্যান্সের লাইভ প্রেজেন্টেশন, বিভিন্ন অনেকগুলো সিচুয়েশন হয়েছিল যেখানে টিম ডেভি আসলে খুব প্রোঅ্যাক্টিভ সিদ্ধান্ত দেননি এবং তার স্ট্র্যাটেজিটা অনেকটা প্যাসিভ ছিল। তিনি অপেক্ষা করছিলেন, তার কৌশলটা ছিল ডু নাথিং। তিনি অপেক্ষা করছিলেন যে কিছুই করবেন না, এবং সময়ের সাথে নতুন ইস্যু আসলে দেখা যায় যে এই পুরোনো টপিকগুলো পেছনে চাপা পড়ে যায়। এটা ছিল তার কৌশল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, তিনি তো অন্য ধাতুতে গড়া, এবং ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট, তার জন্য সেরকম প্রেসিডেন্সিয়াল কৌশল প্রয়োজন ছিল টিম ডেভির কাছ থেকে প্রত্যাশা করার কথা, কিন্তু টিম ডেভি সেটা করেননি। তার যে গতানুগতিক যে কৌশল, তারা নভেম্বরে এটা নিয়ে প্রথম নিউজ করেছিল, এই ভুলটা নিয়ে প্রথম নিউজ করেছিল দ্য টেলিগ্রাফ, কিন্তু সেটার পর যথেষ্ট সময় পেয়েছিল টিম ডেভি এবং তার টিম, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদের কাছে সুযোগ ছিল যে ক্ষমা প্রার্থনা করার, এক অথবা ভিডিও যে তথ্যচিত্র সেটা সম্পাদনা করা, কারেকশন করার, কিন্তু তারা কোনোটাই করেনি। তারা অপেক্ষা করেছে যে বিষয়টা ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, তিনি কি শান্ত হওয়ার মতো ব্যক্তিত্ব? তার স্টাইলটাই ভিন্ন, যেটা এত লাউড, এত স্পষ্ট, সার্টেন একটা বিষয় টিম ডেভি কেন রিড করতে পারেননি আমি জানি না। তো সেটা টিম ডেভির সেই পরিস্থিতি রিড করতে না পারার যেই ব্যর্থতা, সেটার মূল্য এখন বিবিসিকে পে করতে হবে। এবং
কত সেটার একটা ধারণা ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সবশেষ ইন্টারভিউতে এয়ারফোর্স ওয়ানে একটা আভাস দিয়েছেন। সেটা হতে পারে বিবিসির পুরো 1 বছরের রেভিনিউর সমান ধারণা করা হচ্ছে। এবং এখন প্রশ্ন হচ্ছে বিবিসি যদি এই পুরো টাকাটা যদি বিবিসি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেয়, তাহলে কি বিবিসি আগের অবস্থানে যেতে পারবে? তাদের যে সুনাম হারিয়ে গেছে, রেপুটেশন, সেটা কি তারা 500 কোটি ডলারে আবার কিনতে পারবে? এটা কি সম্ভব? সুনাম কি কেনা যায়? বিবিসির সামনে প্রথম যে অপশন সেটা ইতিমধ্যে আলাপ করে ফেলেছি, যে লিগ্যাল ব্যাটল। সেটা আসলে বিবিসি একটু পিছিয়ে থাকছে ডোনাল্ড ট্রাম্পের। এর আগেও যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমরা যদি একটু স্টাডি করে দেখি, যে ডোনাল্ড ট্রাম্পের সাথে লিগ্যাল ব্যাটল উইন করা খুব কঠিন, খুব কম লোকই উইন করতে পেরেছে। ইনফ্যাক্ট করতে পেরেছে কিনা আমি যতটুকু রিসার্চ করেছি আমি দেখিনি। তো এখন পর্যন্ত বিবিসির আসলে একেবারেই কোণঠাসা অবস্থা। বিবিসির সামনে এখান থেকে উত্তরণের উপায় খুব কঠিন। এবং 1922 এস্টাবলিশ হওয়ার পর বয়স প্রায় 103 হয়ে গেছে। এত অভিজ্ঞতা সম্পন্ন একটি প্রতিষ্ঠান এত বড় একটা ভুল করেছে যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপিটাল, রেপুটেশন, সেটা এখন ঝুঁকিতে পড়ে গেছে। এবং সেটা থেকে কাম ব্যাক করার সুযোগ বিবিসির সামর্থ্যে খুবই কম। কিন্তু এক্সটার্নাল কিছু ফ্যাক্টর হয়তো থাকতে পারে, যে ডোনাল্ড ট্রাম্পের যদি অন্য কোনো ইস্যুতে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি মিন করছি, কোণঠাসা হয়ে যান, সেক্ষেত্রে হয়তো বিবিসির এই বিপদটা হয়তো একটু পাশে সরে যাবে, ফোকাসটা হয়তো অন্যদিকে চলে যাবে। কিন্তু সেটা অনেকটা প্যাসিভ ওয়ে। বিবিসির সামনে এখন যে সিচুয়েশন, তাদের নিজ দায়িত্বে তারা যদি ফাইট করে এই সিচুয়েশন থেকে উত্তরণ করতে চায়, তাহলে সেটা খুবই কঠিন। এবং 103 বছর ধরে তারা অন্যান্য প্রতিষ্ঠান, পুরো দুনিয়ার প্রতিটি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, সবাইকে নিয়ে নিউজ করেছেন। এখন তারা নিজেরাই তাদের ভুলের কারণে হেডলাইন হয়ে গেছেন। এবং তারা এই একটা বিষয় বুঝতে ভুল করেছে বা সিদ্ধান্ত নিতে পারেনি যে বাকি সবকিছু হয়তো কেনা যায়, কিন্তু রেপুটেশন, সুনাম টাকা দিয়ে কেনা যায় না।